সো এরপরে হচ্ছে কনসেপ্ট অফ ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি অলরেডি আমি বলে ফেলেছি যে আইটেম ইভেন্ট উইল বি ম্যাটেরিয়াল ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ার omission স্টেটমেন্ট আর মিসঅ্যাপ্রিসিয়েশন। ম্যাটেরিয়ালি এখানে যে ম্যাটেরিয়ালিটি হাউএভার ইজ নট ক্যাপেবল অফ জেনারেল ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সিন্স ইটস ইনভলভ দ্য কোয়ালিটিভ অ্যাজ ওয়েল এজ দ্য কোয়ান্টিটেটিভ কনসিডারেশন। ওই যে বললাম যে ম্যাটেরিয়ালিটির অ্যামাউন্ট দিয়ে ফিক্স করে ফেলানো যায় না, কিন্তু ইনম্যাটেরিয়াল অ্যামাউন্ট অনেকগুলো একসাথে ম্যাটেরিয়াল হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো অলরেডি ডিসকাস করেছি, আমার মনে হয় আর ফার্দার দরকার নেই। আচ্ছা, ethical principle is an important to recognize that the group in the society rely on the auditor's work, not just the shareholder on whose behalf is the auditor is working. So auditors therefore have a public accountability. ধরেন আপনি যে আপনাকে যে অথরিটি ফি দিচ্ছে, ধরেন আপনি লেটস সে XYZ লিমিটেড কোম্পানি, লিস্টেড কোম্পানিকে আপনি অডিটর নিয়োগ হয়েছেন। সো আপনাকে মাথায় রাখতে হবে আমি অডিটর কিন্তু শুধু কোম্পানির ম্যানেজমেন্টের ফি পাচ্ছি বা কোম্পানি ফি পাচ্ছি মানে তাদের কাছে অ্যাকাউন্টেবল না, আই এম অ্যাকাউন্টেবল টু দ্য স্টেক হোল্ডার্স অ্যাজ এ হোল, মানে টোটাল স্টেক হোল্ডার্স। ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ ইউর ইথিক্যাল ভ্যালুস। আচ্ছা, অডিটরদের কিছু প্রিন্সিপাল থাকে। প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হইতে হয়, ইন্ডিপেন্ডেন্স। অডিটর ইজ ইন্ডিপেন্ডেন্স। আবার একটু মিউট করে দিই, একটু শব্দ আসতেছে, পরে আবার আনমিউট করে কথা বলেন আপনারা। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে যে অডিটর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ হি ইজ নট আন্ডার কন্ট্রোল অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কন্ট্রোলে যদি থাকেন তাহলে কিন্তু হলো না। ইন্টিগ্রিটি, অডিটর ইজ অনেস্ট অ্যান্ড ইজ নট করাপ্ট। হি ইজ স্ট্রেট ফরওয়ার্ড ইন পারফর্মিং হিজ প্রফেশনাল ওয়ার্ক। অবজেক্টিভিটি, he obtained the evidence needed to form an opinion and his opinion is based on the evidence alone. ওই যে এভিডেন্স ছাড়া কথা বললে হবে না। he is not subjective in forming opinion. ওই যে বললাম না যে আপনি সাবজেক্টিভ এলোমেলো কথা বললে হবে না, you must be objective হইতে হবে এবং আপনাকে প্রপার সাপোর্টেড বাই ট্রু অ্যান্ড ফেয়ার মানে এভিডেন্স, এবং সেই এভিডেন্সটা হইতে হবে পারসুয়েসিভ রাদার কনক্লুসিভ। অনেক সময় এমন না হইতে পারে একদম পারফেক্ট, মিলে না গেলেও আপনি রেফারেন্স আনতে হবে। যেমন আমি একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, আপনি যেটা ভাউচার বানিয়ে যে আপনার ওই লোক টাকা নিয়েছে আপনার কাছ থেকে, ওই টাকাটা যে ফ্রড করেছে এটা আপনি সরাসরি প্রমাণ করতে পারেন নাই, কিন্তু আপনি আদার এভিডেন্স নিয়েছেন, আপনি সাপ্লায়ারের সাথে যোগাযোগ করেছেন, আপনি যে ভাউচার দেওয়া হয়েছে সেই ভাউচার ইনভয়েসের কোম্পানির অ্যাড্রেস চেক করেছেন। দিস ইজ ইয়োর যেটা হচ্ছে সাবজেক্টিভ এভিডেন্স, এবং এই এভিডেন্সের বেসিসে আপনার অপিনিয়ন দিতে হবে। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এই জিনিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যেমনি প্রফেশনাল কম্পিটেন্ট হইতে হবে অডিটরদের, আর সঙ্গে সঙ্গে ডিউ কেয়ার থাকতে হবে। আপনি নলেজেবল মানুষ বাট র্যাকলেসলি কাজ করছেন, তাহলে কিন্তু অডিটরের ভূমিকা আসবে না। অডিটর হ্যাজ অ্যাটেইনড সার্টেন প্রফেশনাল কোয়ালিফিকেশন, হ্যাজ অ্যাকোয়ার্ড ইন দ্য requisite skill and has attained the experience necessary for the audit and perform his work with planning and due diligence. ঠিক আছে। কনফিডেন্সিয়ালিটি, আপনি অডিটর হয়ে কিন্তু কোম্পানির অনেক তথ্য জানেন। আপনাদেরকে এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং তথ্য বলি, কনফিডেন্সিয়ালির কথা বলি। সেটা হচ্ছে অনেক সময় একটানা বোরিং কথা বলছি, আমাকে তো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ওকে ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি নিজেকে নিজেটা দেখে নিই তাহলে আপনাদের সাথে আই কন্টাক্ট করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আপনারা, আমি বেশ কিছু আমার মোটামুটি বাসায় 4টা লাইব্রেরি আছে আমার, মানে বেড সাইডেও লাইব্রেরি, বইয়ে ভরা। মোটামুটি ধরেন এই লকডাউনে অলমোস্ট আমি হিসাব করেছি 25 থেকে 26 হাজার টাকার বই কিনেছি, বিভিন্ন বই, এবং 4টা ছোট ছোট বড় লাইব্রেরি আছে আমার। তো আমি বেশ কিছু বই পড়া আমার একটা শখের পর্যায়ে পড়ে, পাগলামও বলতে পারেন, প্রতিদিনই পড়ি। সো একটা বই আমি অনেক বছর আগে পড়েছিলাম, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা পৃথিবীর শ্রেষ্ঠ বই এবং সবচেয়ে বেশি নন ফিকশন ক্যাটাগরি সবচেয়ে বেশি বইটা সেল হয়েছে। তো ওইখানে একটা ছোট্ট উদাহরণ আছে, ওই যে আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম কনফিডেন্সিয়ালিটি, সেটি হচ্ছে আজ থেকে প্রায় 140 বছর আগে একটা ঘটনা লেখক বলছেন। সেই ঘটনাটা এমন যে একটা ডক্টর যিনি যুদ্ধ আহত, যিনি জানেন যে মেডিকেল করে সরাসরি কিন্তু আর্মিতে ডক্টর ঢুকতে পারে। সো উনি এসে একটা ফার্মেসি, একটা ওষুধের দোকানের সামনে আসলেন, এসে ওই ওষুধের দোকানের যে কর্মচারী তার সাথে কথা বললেন, কথা বলে $500 নিয়ে তাকে ওই একটা কেটলির ভিতরে কিছু লিকুইড দিয়ে চলে আসলেন আর একটা ফর্মুলা দিলেন। তো লেখক মজা করতেছেন যে এই ফর্মুলা এবং এই লিকুইড, এই কেটলির ভিতরে লিকুইডটা হচ্ছে এখনকার ভ্যালু, মার্কেট ক্যাপিটাল হচ্ছে 17 বিলিয়ন USD, এবং এর মাধ্যমে 19
29 সালে যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল ইউএসএ তে, এই কোম্পানি তাদেরকে তুলে দিছে। এই কোম্পানিটা সারা পৃথিবীতে এমন একটা পানীয় তৈরি করে, সারা পৃথিবীর 85% এর বেশি লোক এই পানীয় কোনো না কোনো বার খেয়েছে। সো লোক তখন লেখক কোশ্চেন করছে, আপনার গল্পটা আরব্য রজনীর মতো গল্প মনে হচ্ছে, বাট বলেন তো এই পানীয়টা কি? আপনারা কেউ গেস করতে পারছেন আমি কি বলছি? যে সারা পৃথিবীতে এমন একটা পানীয় যেটার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 17 বিলিয়ন ইউএসডি, যার হচ্ছে সারা পৃথিবীর 85% লোক এই পানীয়টা খেয়েছে কোনো না কখনো। এবং এই পানীয় তৈরি করার পরে আমেরিকাতে ইক্ষু চাষ, আখের চাষ বেড়ে গেছে। আমেরিকাতে বটল ইন্ডাস্ট্রি, কাচের বোতল তৈরি করা শুরু হয়ে গেছে, প্রচুর কাচের। এবং সারা পৃথিবীতে তারা 80টা কান্ট্রিতে অপারেশন আছে। বলেন এই কি? কোকা-কোলা স্যার, কোকা-কোলা, কোক স্যার, কোক, রাইট রাইট, এক্স্যাক্টলি। সো মজা করতেছিলাম। এখন দেখেন কোকের অডিট করতে যে যদি আপনি কোকের ফর্মুলা পেয়ে যান আর এই ফর্মুলা যদি মার্কেটে দেন, তাহলে এর ভ্যালু থাকবে? আপনারা নিশ্চয়ই জানেন যে কোকের ফর্মুলা কিন্তু কখনোই পাবলিকলি ডিসক্লোজ করা হয়নি। ওই যে ভদ্রলোক যুদ্ধাহত যে ক্যাপ্টেন ছিল আর্মির, উনি আসলে তখনকার কোকের ভিতরে থাকতো, কিছুটা আফিম থাকতো, মানে হচ্ছে যে কিছুটা যেটাকে বলা হচ্ছে যে ড্রিঙ্কস, কি বলে এটা, হার্ড ড্রিঙ্কস বলে না কি বলে এটাকে, কিছুটা মানে নেশাজাতীয় জিনিস থাকতো। পরবর্তীকালে অ্যালকোহল, রাইট, অ্যালকোহল ছিল, এক্স্যাক্টলি। উনি এটা কেন আবিষ্কার করছিলেন? ওই যুদ্ধাহত ক্যাপ্টেন, তার পায়ে একটা গুলি লেগেছিল, তো ওই নিজে ডক্টর, উনি ওখানে মরফিন, আফিম এগুলো ইউজ করতেন, করলে ব্যথা কমতো। পরবর্তীকালে দেখছে যে উনি অ্যাডিক্টেড হয়ে গেছে, এখানে উনি ওনার ওই যে মাদকাসক্ত হয়ে গেছে। তখন উনি ওই সামান্য পরিমাণে মাদকের একটু অংশ আখের চিনি এবং আরো কিছু ফর্মুলা ইউজ করে একটা ফর্মুলা বানায়, যেটা খেলে ব্যথা কমে। পরে ওনার কাছে মনে হয়েছে এটা তো ভালো ওষুধ, ওষুধের দোকানে ফর্মুলা বিক্রি করতে গেছে, কিন্তু ওষুধের দোকানদার যে কর্ম আছে সে মনে করছে এটা আমি ওষুধের ফর্মুলা হিসেবে দিব না, এটা ড্রিঙ্কস আকারে, সফট ড্রিঙ্কস আকারে বের করব। পরবর্তীকালে সারা পৃথিবী যখন ছড়ায় গেছে, তখন তারা শুধু অ্যালকোহল ছড়ায় ফেলছে, আর সব উপাদান একই আছে। দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য কোক। এখন বাংলাদেশের কোকের টেস্ট ভিন্ন, কারণ বাংলাদেশের পানি ডিফারেন্ট, অন্যান্য ঝামেলা আছে। বাট আপনি সারা পৃথিবীতে যে কোক খান, অলমোস্ট একই ফর্মুলায়, ডিফারেন্ট হলে যে লোকাল র মেটেরিয়ালের কিছু চেঞ্জ আসে আর পানির টেস্টে চেঞ্জ আসে, আদারওয়াইজ কিন্তু একই জিনিস সারা পৃথিবীতে। সো এনিওয়ে, তো ওই জন্য বলতেছি যে অডিটরের কিন্তু অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে, তো অডিটর এই কনফিডেন্সিয়ালিটি রাখতে হয়। এরপর টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, অডিটর শুড বি পারফর্ম বাই ফলোইং সার্টেন স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল। মানে ওই যে আইএসএ বললাম। তারপরে যখন আপনি কর্পোরেট গভর্নেন্স অডিট করবেন, তখন কর্পোরেট গভর্নেন্স অডিট গাইডলাইন আছে, আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স অডিটের চেকলিস্ট আছে। আপনারা কি কর্পোরেট গভর্নেন্স অডিটের চেকলিস্টটা আপনাদের কাছে আছে, পেয়েছেন? কর্পোরেট গভর্নেন্স কোড যেটা স্যার 2018 স্যার। জি স্যার, জি স্যার, আছে। আমরা যে কোম্পানি সেক্রেটারি যে অডিটটা করি না, কমপ্লেক্স অডিট, ওইটা একটা চেকলিস্টের বেসিসে করতে, চেকলিস্টটা আপনাদের কাছে নাই, আছে? আচ্ছা আচ্ছা স্যার, এটা আমরা জাস্ট এই প্রফেশনাল ওয়ানে পড়ে আসছি স্যার। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দ্যাট ইজ ভেরি গুড। সো ওই রকম কিছু স্ট্যান্ডার্ড কিন্তু সব অডিটেই আছে, ওটাই আমি বলার চেষ্টা করছি। এনিওয়ে, তারপরে হচ্ছে অ্যাডিয়ারেন্স টু স্ট্যান্ডার্ড অডিটিং, আমরা জানি আইএস এর কথা অলরেডি বলেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রফেশনাল স্কেপটিসিজম, অলরেডি আমাকে একজন হেল্প করেছে, উনি বলেছে যে প্রফেশনাল স্কেপটিসিজম কি, উনি কিন্তু আমাদেরকে সংজ্ঞায় বলেছেন। যে এখন আবার উনি যে ইনফর্মালি বলছে, সংজ্ঞা বললে এরকম বলা যায়, সেটা হচ্ছে যে সংজ্ঞা বললে এভাবে বলা যায় যে an auditor should assume neither dishonesty or unquestionable honesty. সে মনে করবে না তার ক্লায়েন্ট ডিসঅনেস্ট, আবার মনে করবে না যে আনকন্ডিশনাল অনেস্টি। and attitude of professional skepticism means the auditor makes a critical assessment. তার কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে, ক্রিটিক্যাল অ্যাসেস করবে with a questioning mind and of the validity of the audit evidence obtained, এবং অডিট এভিডেন্স অবশ্যই সে কালেক্ট করবে, না হলে তার হবে না। আচ্ছা, এরপর ডিউ ডিলিজেন্স আছে। ডিলিং উইথ দ্য অডিটর্স ক্যান বি পেইন বিকজ ইট ডাজ নট রিকোয়ার tedious work to the part of the auditor. The 9 specific step in audit process, 9টা স্টেপ আছে। এই স্টেপগুলো আপনারা একটু দেখতে পারেন। এটা হচ্ছে যে যদি কারোর অডিটের স্টেপ আকারে কোনো কোশ্চেন আসে শর্ট নোটে, আপনি জাস্ট এগুলো লিখে দিলেই হবে, ডিটেইল লিখবেন না। আচ্ছা, আপনাদের পাশের ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, আপনারা কিন্তু মেইন পয়েন্টগুলো কিন্তু যদি স্পেসিফিক অ্যান্সার জানেন, পয়েন্টগুলো কিন্তু পয়েন্ট আকারে চমৎকার করে দিবেন। যদি কেউ বলে যে প্রসেস অফ অডিট, তাহলে বলবেন যে প্রথমে হচ্ছে একটা আপনাকে স্কোপ ঠিক হয়, একটা স্কোপ, অডিটের স্কোপ ঠিক করার পর অডিট প্ল্যানিং করেন, অডিট প্ল্যানিং এর পরে প্ল্যানিং এর মিটিং হয়, তারপরে ফিল্ড ওয়ার্ক করেন এবং ফিল্ড ভিজিট করেন, তারপর হচ্ছে একটা ক্লিয়ারেন্স মিটিং, যে ফাইন্ডিং গুলো পেয়েছেন সেটা নিয়ে মিটিং করেন, তারপর অডিটের একটা অডিট রিপোর্টের আপনি একটা অডিট ড্রাফট রিপোর্ট করেন,
তারপরে ফাইনালাইজ করেন এবং ফাইনালাইজের সাথে ডকুমেন্ট রাখেন এবং ফর্মাল আপডেট অন দ্য রেজুলেশন এবং একটা এখানে রিপোর্টিং তৈরি করেন এবং ফাইনালি ম্যানেজমেন্টকে দেন। সো দিস আর দ্য প্রসেস অফ অডিট। এটা আপনারা একটু দেখে নিন, মাথায় রেখেন যে এটা আপনাদের জন্য আসলে। এবং এক্সিট মিটিং বলে একটা টার্ম থাকে, যে আপনি যখন অডিট অপিনিয়ন ক্লোজ করবেন তখন কিন্তু আপনার ক্লায়েন্টের সঙ্গে একটা এক্সিট মিটিং, যেটাকে বলতে হয় একটা আপনার এক্সিট মিটিং করতে হয়। সো তিনটা ব্রডার অ্যাসপেক্ট, প্ল্যানিং লেভেল, ফিল্ড ওয়ার্ক এবং রিপোর্টিং। সো দিস থ্রি আর ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পারপাস অফ অডিট এটা আমরা জানি, এটা আসলে অত বেশি ডিটেইলে যাব না। এক্সটার্নাল অডিটিং gives confidence in the integrity of corporate reporting for the benefit of the stakeholders and the society as a whole by providing an external and objective view of the report given by the management কে একটা আপনার রিজনেবল অ্যাসুরেন্স আমরা দেই। এবং এখানে আমরা চেষ্টা করি যে রিডিউস করার চেষ্টা করি ইনভেস্টরদের রিস্ক এবং হচ্ছে কনসিকুয়েন্স টু রিডিউস দ্য কস্ট অফ ক্যাপিটাল। এবং আমাদের কস্ট ইফেক্টিভনেস, ইফিসিয়েন্ট আসাও আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। অডিটের একটা উদ্দেশ্য হয় যে আমরা কিভাবে কস্ট রিডিউস করবো এবং ইফিসিয়েন্টলি করতে পারবো। আচ্ছা, ইন্টারনাল অডিট। এখন আমি অডিটের ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। অনেকগুলো অডিট হয়, কি কি অডিট হয় এগুলো বলি। ইন্টারনাল অডিট আপনারা জানেন, সাধারণত ইন্টারনাল অডিট আউটসোর্সিংও করে, বাট ইন্টারনাল অডিট টিমও থাকে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ অ্যাসুরেন্স অ্যান্ড কনসাল্টিং অ্যাক্টিভিটিস ডিজাইন টু অ্যাড ভ্যালু অ্যান্ড ইমপ্রুভ অ্যান অর্গানাইজেশন অপারেশন। অর্গানাইজেশন অপারেশন বাড়ানোর জন্য কিন্তু করা হয়। এখানে অপারেশনাল অডিট বলে, ইন্টারনাল অডিট বলে, এখানে কিছু ভাগাভাগি আছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে আরো ডিটেল আমি বললাম যে 8-10টা শর্ট নোট আকারে দিয়ে দিব। অবজেক্টিভ ইজ টু অ্যাসিস্ট ম্যানেজমেন্ট এন্ড স্টাফ ইন দ্য ইফেক্টিভ ডিসচার্জ অফ দ্য ডিউটি। অডিট হেল্প প্রিভেন্ট অ্যান্ড ডিটেক্ট ফ্রড। প্রিভেন্ট অ্যান্ড ডিটেক্ট, এই দুটা কথা আছে। সো ইন্টারনাল অডিট is more responsible to prevent than detect. এক্সটার্নাল অডিট কিন্তু আপনার প্রিভেন্ট করার দায়িত্ব অনেক ক্ষেত্রে থাকে না, কারণ তারা ডিটেক্ট করে। কিন্তু ইন্টারনাল অডিটের যে কাজটা, যদি একটা অর্গানাইজেশন পলিসি ড্রিভেন হয়, এসওপি ড্রিভেন হয়, এসওপি ড্রিভেন হলে প্রিভেন্ট তো বন্ধ করতে হবে। আপনি ক্রস সাইনিং রাখবেন, ক্রস অ্যাপ্রুভাল রাখবেন, আপনি কোন কোন জায়গায় ফ্রড হইতে পারে, আপনি একটা ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে প্রপারলি সিএস করা হয়েছে কিনা, সেই অনুযায়ী আপনার প্রপার ভেরিফিকেশন করা হয়েছে কিনা, ওয়ার্ক অর্ডার প্রপারলি ইস্যু করা হয়েছে কিনা, চালানটা ঠিক আছে কিনা, জিআরএন করা হয়েছে কিনা, গুড রিসিপ্ট নোট, ফাইনালি হচ্ছে যে টিডিএস এবং ট্যাক্স ভ্যাট কমপ্লাই করা হয়েছে কিনা, করার পর না পেমেন্ট করবে। সো অডিটররা কিন্তু ইন্টারনাল অডিটটা প্রিভেনশন লেভেলে বেশি কাজ করে, আর ডিটেকশন লেভেলে তো অবভিয়াসলি কাজ থাকে। তার মানে ইন্টারনাল অডিটে কিন্তু পোস্ট অডিটের বাইরে প্রি অডিটও একটা বড় জায়গায় ফর দ্য ইন্টারনাল অডিট। হাইলাইট এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনফার্ম দ্য কোম্পানিজ প্রসেস আর কিপিং ইন দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এবং ইন্ডাস্ট্রিতে কিছু স্ট্যান্ডার্ড, যেমন যারা ব্যাংকে কাজ করেন আপনারা জানেন যে ব্যাংক ইজ এ ফুললি এসওপি রান কোম্পানি। এসওপি এবং স্ট্যান্ডার্ড বিআরপিডি সহ প্রচুর রেগুলেটেড একটা সেক্টর। বাট ম্যানুফ্যাকচারিং যদি বলেন এত রেগুলেটেড না। ইন্স্যুরেন্স রেগুলেটেড হওয়ার পরেও কিছু অনেক ব্যত্যয় আছে, স্বাভাবিকভাবে আপনারা জানেন। নন ব্যাংকিংটা ব্যাংকের থেকে একটু রিল্যাক্স, বাট ব্যাংক ইজ ভেরি হাইলি রেগুলেটেড একটা সেক্টর। সো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গুলো এখানে আসে। আচ্ছা, আরেকটা অডিটকে বলে ভ্যালু ফর মানি অডিট। হ্যাঁ, ভ্যালু ফর মানি অডিট হচ্ছে ইনভেস্টিগেশন ইনটু whether or not the use of resource economic, efficient and effective to identify recommended হচ্ছে ways in which the return of resources employed by the may be maximized. ধরেন আপনি ইকোনমিক যে রিসোর্স গুলো আছে, আপনার ইকোনমিক্স রিসোর্স কি আছে, কি আপনার হিউম্যান রিসোর্স আছে, তারপরে বিল্ডিং, র মেটেরিয়াল, মানে যেটাকে বলা হচ্ছে যে ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, নন হিউম্যান ক্যাপিটাল, তারপরে হচ্ছে যে ল্যান্ড বিল্ডিং সহ যত ইকোনমিক রিসোর্সেস আছে সেই রিসোর্স গুলো ম্যাক্সিমাইজ, অপটিমাইজ ইউজটা হয়েছে কিনা, দ্যাট ইজ এনশিওর করা হচ্ছে ভ্যালু ফর মানি। এনভায়রনমেন্ট অডিট হয়, এনভায়রনমেন্টাল অডিট, এ পারফরম্যান্স ইভ্যালুয়েশন হুইচ এইমস টু হেল্প দ্য সেফগার্ড অফ দ্য এনভায়রনমেন্ট। দেখেন আপনারা লিড সার্টিফিকেশন বলে একটা জিনিস আছে, জানেন এটা? লিড সার্টিফিকেশন, লিড সার্টিফিকেশন শুনেছেন? তারপরে হচ্ছে যে কিউএমএস অডিট শুনেছেন, 3S অডিট শুনেছেন, তারপরে যে আমরা যে বলি কোয়ালিটি, ওই যে আইএসও অডিট যেটা 1401, 901, এগুলো শুনেছেন না? এই জায়গাগুলোই কিন্তু
নট অনলি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অডিট, এখানে স্যার এই জিনিসগুলি টার্মস গুলি 1 মিনিটে একটু বলে দিলে আমাদের জন্য আরো মানে ব্রেন ভালো হয় স্যার। রাইট তাহলে আমি বলি, সেটা হচ্ছে এটা যেহেতু আপনাদের আসলে জানার জন্য দরকার, আবার পরীক্ষাও কিন্তু এভরি চান্স যে রিপিট তো খুব বেশি হয় না, এগুলো চলে আসা। লিড অডিট যেটা বলে, আমি যেমন একটা সিম্পল উদাহরণ বলি, সেটা হচ্ছে লিড হচ্ছে এনভায়রনমেন্টের একটা বড় পার্ট। আপনার এখন যত বিল্ডিং গুলো হয় এই বা যত ফ্যাক্টরি হয়, যদি আপনি লিড সার্টিফিকেশন চান তাহলে আপনাকে এনশিওর করতে হবে যে সাফোকেশন না হয়, বেশি বেশি লাইট জ্বালায় তাপমাত্রা তৈরি না করে এমন ভাবে উপরে সেট করবেন, আমরা যে ইন্ডাস্ট্রিয়াল সেট করি না ওখানে কিন্তু প্লাস্টিক পার্ট দিয়ে সূর্যের আলো কাজে লাগানো, ডে লাইট ইউজ করা, হেলথ সেফটি সিকিউরিটি, তারপরে ইটিপি করা প্রপারলি, তারপর হচ্ছে যে আপনার এমন কোনো ডাস্ট আসে কিনা যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, আপনার ওয়ার্কারদের জন্য হেল্প কিনা, এই টোটাল করলে আপনি যদি কমপ্লাই করেন ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট আছে, এই পয়েন্টের বেসিসে আপনাকে গোল্ড প্ল্যাটিনাম সার্টিফিকেট বলে, লিড গোল্ড বলে, প্ল্যাটিনাম বলে, সিলভার বলে, সিলভার গোল্ড প্ল্যাটিনাম। সো যত বেশি কমপ্লায়েন্ট হবেন, যত বেশি যেটাকে বলে সাস্টেইনেবল রিপোর্টিং, এই টার্মটা একটু লিখে রাখেন, সাস্টেইনেবল রিপোর্টিং বলে একটা টার্ম আছে। এই সাস্টেইনেবল বলতেই কিন্তু আমরা একটা জিনিস বুঝি যেটাকে বলা হচ্ছে যে টেকসই, এটা খুব স্বাভাবিক, এটা কোনো ভুল নেই। আমরা সাস্টেইন বলতে বুঝি এটা কি প্রোডাক্টটা কি সাস্টেইন হবে, এই শার্টটা কি সাস্টেইন করবে, এই জুতোটা কি সাস্টেইন করবে, দ্যাট ইজ টেকসই। কিন্তু বিজনেস যখন বলে তখন সাস্টেইনেবল মানে হচ্ছে গ্রিন। কনসেপ্টটা হচ্ছে আপনার অর্গানাইজেশনে আপনি পরিবেশের কত মিনিমাম ক্ষতি করবেন, ক্ষতি তো হবেই। সারা পৃথিবীতে কিন্তু কার্বন ট্রেড হয়, তার মানে আমেরিকাতে একটা যদি ফ্যাক্টরি আপনি করতে চান, সেই ফ্যাক্টরি যদি বলে যে 1000 কিউবিক ঘনফিট আপনি হচ্ছে যে কার্বন তৈরি করছেন, তাহলে ওই কার্বনের এগেনস্টে আপনাকে যেটা করতে হবে, পৃথিবীর অন্য কোনো প্রান্তে যারা গাছ লাগাচ্ছে, যারা মনে করেন যে ইলেকট্রিক লাইটের বদলে সোলার লাইট ইউজ করতেছে, তারপরে হচ্ছে তারা উইন্ড মিল ইউজ করে পাওয়ার তৈরি করতেছে, যেটা অল্টারনেটিভ এনার্জি। কারণ রেগুলার এনার্জি কিন্তু এনভায়রনমেন্টের ক্ষতি করে, কয়লা এনার্জি, ইলেকট্রিসিটি এনার্জি, যত এনার্জি, সব এনার্জি কিন্তু আপনার পরিবেশকে ক্ষতি করছে। আর উইন্ড মিল, সোলার পাওয়ার, তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সো আমেরিকা বা ইউরোপে যখন আপনার ফ্যাক্টরি করেন তখন আপনি হিসাব করতে হয় যে আপনি কি পরিমাণ কার্বন নিঃসরণ করবেন। ওই যে বিশ্ব জলবায়ু সম্মেলন হয় না, সেখানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, আমাদের পরিবেশ মন্ত্রী যে বলে যে ভাই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এত ক্ষতি হচ্ছে, অতএব ওদের থেকে ফান্ড নিয়ে আমাদের এখানে এসে করে যে ভাই সোলার পাওয়ার করে। ইটকল নামে একটা অর্গানাইজেশন আছে, তারা এই টাকা নিয়ে বলে যে ভাই এখানে সোলার পাওয়ার করো, এখানে এমন কিছু করো যে অল্টারনেটিভ পাওয়ার, যাতে করে আপনার ইন্টিগ্রেটেড। সো এটাকে বলে লিড, যেটা পেলেন। এরপর হচ্ছে কিউএমএস, যেটা বলে কোয়ালিটি সার্টিফিকেট, যেমন ওই যে বলি আমরা, ওই যে টার্মটা কি বলছিলাম যে আইএসও, হ্যাঁ, আইএসও হচ্ছে 1401 বলে, আইএসও 901 বলে, এটা হচ্ছে কোয়ালিটি সার্টিফিকেট। এরা কি কি করে, যেমন 5S বলে একটা কথা আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 5Sটা কি, আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন করবেন, কিন্তু প্রোডাকশনের যেন এমন হয় যে যেসব জায়গায় হ্যাজার্ড মেশিন আছে, যেখানে হাত পা কেটে যেতে পারে, মাথায় কিছু পড়তে পারে, সো যেখানে ওয়াকওয়ে থাকবে অফ দ্য স্টাফ এন্ড দ্য এমপ্লয়ি এন্ড দ্য ওয়ার্কার, ওইখানে ইয়েলো মার্ক করা থাকতে হবে ওয়াকওয়ের জায়গা। তারপর যেসব জায়গায় হেভি মেশিন আছে যেখানে হেলমেট ইউজ করবে, জুতা প্লাস্টিকের জুতা পরতে হবে, মাস্ক ইউজ করতে হবে, এই জিনিসগুলো যদি করে। ইভেন তারা র মেটেরিয়াল গুলো র্যাকিং করবে, এটাকে বলে হচ্ছে, র্যাকিং কে বলে হচ্ছে যে একটা সিস্টেম বলে, এই সিস্টেমটাকে বলে হচ্ছে ওই এটাকে বলে হচ্ছে, আমি বলি আপনাকে, এই অ্যাকাউন্টিং টার্মটাকে বলে হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এবিসি। এবিসি এবিসি মানে হচ্ছে যে আপনার টোটাল প্রোডাক্ট গুলো এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এবিসি অনুযায়ী আপনার ইনভেন্টরি গুলো প্রপারলি শেলফিং করবেন এবং গুছানো থাকবে, আপনার ওয়াকওয়ে ক্লিয়ার থাকবে, অক্সিজেন চলাচল হবে, এগুলোকে 5S বলে। সো এর মাধ্যমে যত কোয়ালিটি ভালো হবে, তত আপনার সার্টিফিকেটের ভ্যালু বেশি হবে। সো দিস আর দ্য, এই যে এনভায়রনমেন্ট অডিট বললাম, ইস ইজ এ পার্ট অফ ইট, যে আসলে আপনি ইউ আর এ কর্পোরেট সিটিজেন। সো সাস্টেনেবল রিপোর্টিং যেটা বলতেছিলাম, এই অল টুগেদার আপনি কত বেশি, যেমন ধরেন আপনি যদি একটা, যে লেটস সে আমি যখন সুপারস্টার গ্রুপে 2.5 বছর আগে আমি ওখানে গত ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করতাম, তখন আমরা একটা ব্যাটারি প্রজেক্ট অলমোস্ট ফাইনাল করছিলাম। পরবর্তীকালে আপনাদের একদম কিন্তু রিয়েল ঘটনা শেয়ার করতেছি। তো যখন ওই ব্যাটারির প্রজেক্টের নাভানা থেকে একজন ফ্যাক্টরি হেডকে নিলাম, উনি সব প্রেজেন্টেশন দিল, সবকিছু ঠিকঠাক আছে। হঠাৎ করে একদিন উনি প্রেজেন্টেশনে বলতেছে কি, স্যার এই এখানকার ওয়ার্কারদেরকে প্রতিদিন 0.5 কেজি দুধ, কলা এবং ডিম খাওয়াতে হয়।
তো এটা একটা কস্টলি প্রসেস। তো আমাদের এমডি সাহেব বলতেছে কেন এটা করতে হয়, বলে ব্যাটারি ফ্যাক্টরিতে যতই আপনি এটিপি মানে হচ্ছে এয়ার ট্রিটমেন্ট করেন অথবা ইটিপি মানে এই ওয়াটার ট্রিটমেন্ট অথবা এয়ার ট্রিটমেন্ট যাই করেন না কেন, এরপরেও সীসা এত পরিমাণ থাকে যে সীসা ওয়ার্কারদের যারা ব্যাটারি ফ্যাক্টরিতে কাজ করে বা টায়ার ফ্যাক্টরিতে কাজ করে তাদের লাংসে ফুসফুসে এমন পরিমাণ সীসা যায় তাদের লাইফের এক্সপেক্টেন্সি কমে যায়। তারা আল্লাহ তাআলা জীবন মৃত্যু তো আল্লাহ তাআলার হাতে, বাট ধরে নেওয়া হয় তাদের যক্ষা তাদের লাংসে ফুসফুসে হয়। তো এই যে তারা ক্ষতি হয় এটাকে কম্পেনসেট করার জন্য ব্যাটারি ইন্ডাস্ট্রির প্র্যাকটিস হচ্ছে প্রতিদিন সকালে আধা কেজি দুধ, 2টা কলা, 1টা ডিম বিকালে এগুলো দিতে হয়। এটা শুনে এমডি সাহেব বলে তাহলে কি সীসাকে 100% কন্ট্রোল করা যায়? বলে স্যার যাবে, কিন্তু সেটা করতে পারবেন না, কারণ সেটা করতে গেলে আপনার ব্যাটারি কস্টিং অন্যদের ডাবল হয়ে যাবে। তখন এমডি সাহেব বলে এই প্রজেক্ট আমি বন্ধ, যা যা হয়েছে লোকজন কেনা হয়েছে সব বন্ধ। কারণ একটা লোককে আমি জেনে শুনে ক্ষতি করব যার লাংসে আমি সীসা ঢুকাই দিব, সেই বিজনেস আমার করে লাভ নেই। সো দিস ইজ কল হচ্ছে এনভায়রনমেন্ট অডিট। এটা হচ্ছে সাস্টেনেবল রিপোর্টিং এর একটা পার্ট, যে আপনি কতটুকু কম ক্ষতি করে ব্যবসা বাণিজ্য করতেছেন। আমার মনে হয় অন্যরা বুঝতে পারছেন। ভাই কোনো ফিডব্যাক আছে এই পর্যন্ত? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং স্যার। ওকে, সো আপনারা হয় কি দেখবেন যে পরীক্ষায় কোনো না কোনো ভাবে এই ধরনের জিনিস চলে আসছে, সো তখন কিন্তু আপনি পড়তে হবে না, আপনি যে কমন একটা আন্ডারস্ট্যান্ডিং এইটার বেসিসে 4 লাইন গুছাই লিখে দেন, বুঝছেন? কারণ আমি নিজে তো আসলে তিনটা প্রফেশনাল ডিগ্রি আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করেছি। আমি আপনাদের টিপস বলি, অনেকে ভয় পেয়ে যায় কোশ্চেন আনকমন মানে ভয়, কোশ্চেন পড়ানি ভয়, শুধু মাথা ঠান্ডা করেন, কমন সেন্স খাটান। আজকে আপনাদের আলহামদুলিল্লাহ যে চেহারা দেখলাম, ইউ আর মাস সিনিয়র। আমার কাছে আমি চার্টার সেক্রেটারি দেখছি একদম ফ্রেশার কিছু লোকজন আসে, আর আগে ছিল এখনকার কম। আপনারা এই যে যেমন যে আমাদের ওই যে একটা সম্ভবত ওনার নাম ওই যে অডিটের বেশি অ্যান্সার করলো, নামটা ভুলে গেলাম, কি নাম যেন ওনার, সনাতন রুদ্র স্যার। হ্যাঁ, দেখেন তার কিন্তু সে অ্যান্সার গুলো করছে, আমি এক্সপেক্ট করি নাই যে ইভেন আর যারা অ্যান্সার করছে প্রত্যেকে এত ম্যাচিউরড অ্যান্সার করছেন। সো আমি আপনাদের অ্যাসিওর করি যে নট অনলি সিএস কোয়ালিফাই, ইউ উইল বি এ ভেরি গুড প্রফেশনাল। বিকজ আমি তো অনেকদিন ধরে পড়াই, আপনাদের নলেজ লেভেল আলহামদুলিল্লাহ ভেরি গুড। আমি জানি না যে এটাকে কয়েকজন অ্যান্সার করছেন তাদের বেসিসে 26 জনের সার্টিফিকেট দিচ্ছি কিনা, বাট যারা অ্যান্সার করছেন তাদেরকে অ্যাটলিস্ট বলতে পারি ইউ আর ভেরি গুড, মানে অনেক কিছু আলহামদুলিল্লাহ জানেন। সো এখানে আসলে আমি খুব বেশি নতুন কিছু দিতে পারবো না, বাট আমি চেষ্টা করব যেগুলো আপনাদের দিব, এবং আমি কিন্তু দেখেন খুব ফাস্ট বলি, কভার করে যে অনেকগুলো জিনিস, ফলে হয় কি 6টা ক্লাসে মোটামুটি যা পেয়ে যাবেন। আই হোপ যে খুব বেশি আর পড়া হয়তো লাগবে না। আর যারা অ্যান্সার দেয় না স্যার তারা বড় কলস স্যার, তারা আরো বেশি ভালো জানে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই মেবি। সো যাই হোক, আমরা একটু তাহলে পাবলিক সেক্টর অডিট। আচ্ছা, এবার একটা জিনিস বলেন যে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা খুব এগুলো কিন্তু খুব মজার বিষয়। আমি শিওর যে কোশ্চেন করবে সেইগুলো জানলে যে দিয়ে আমরা বিপদে পড়ে যাব। যেমন আমরা IS/IFRS জানি না, IS/IFRS আমরা সবাই শুনেছি, বাট এর বাইরে আরো 2 ধরনের IS/IFRS আছে। এটা কি কেউ বলতে পারবেন কি আছে? একটা হচ্ছে আমি বলে দিই, একটা বলা হচ্ছে যে IFRS ফর SME মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এইটা কিন্তু IS/IFRS এর একটা ছোট ভার্সন, সিম্পলিফাইড IFRS, ঠিক আছে? তো এটা লিখে রাখেন যে IFRS ফর SME একটা জিনিস আছে। আর আরেকটা প্রজেক্ট নিয়েছে 2025 সালে আসতেছে, এটা আপনাকে বলে রাখি, পাবলিক সেক্টর, এবং এটাকে বলে হচ্ছে NPO, নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিট অর্গানাইজেশন কারা কারা? NGO, তারপর হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, তারপর ডেভেলপমেন্ট অথরিটি, এটাকে অ্যাজ এ হোল বলে NPO। এই NPO দের একটা IFRS আসতেছে, এটা একটা প্রজেক্ট চলতেছে। তো তার মানে আমরা যে IS/IFRS ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করি, এর বাইরে IFRS ফর SME আছে, আর একটা আছে NPO। এই পাবলিক সেক্টর কথায় আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে পাবলিক সেক্টরদের একটা কিন্তু অ্যাকাউন্টিং বডি আছে, সিকফা বলে। হ্যাঁ, পাবলিক সেক্টর হচ্ছে যারা কাজ করে তাদের হচ্ছে অডিটিং, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মতোই পাবলিক সেক্টরের হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য একটা IFRS আসতেছে। IFRS এর একই IFRS ফাউন্ডেশন এবং সিকফার সঙ্গে জয়েন্টলি এই কাজগুলো করতেছে। সো এটা যা জানা থাকলো আপনাদেরকে, জেনে রাখলেন যদি কোনো কারণে কোথাও এসে পড়ে। স্যার IFRS ফর SME টা কি একটু বলবেন স্যার? IFRS ফর SME হচ্ছে, ধরেন আপনি একটা এখনো দেখেন বাংলাদেশের কন্টেস্টে, যদিও গত 3-4 দিন আগে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল একটা সার্কুলার দিয়েছে, আপনারা দেখেছেন কিনা দেখে আপনারা যদি সম্ভব হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে আপনার আছে কোনো গ্রুপ কোনো ক্লাসে? স্যার আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে স্যার, ওখানে সবাই আছে, আমাদের সকল রিসোর্সও আছে স্যার। আপনারা যারা আছেন স্যার, আপনার মেসেঞ্জার আইডিটা আমি অ্যাড করে দেব স্যার।
ওকে, তাহলে অ্যাড করলে যেটা লাভ হবে সেটা হচ্ছে ওই যে যেমন ধরেন আমি আগে ছিল আমরা ধরে নিতাম যে লিস্টেড কোম্পানি না হলে আইএফআরএস কমপ্লাই করতে হয় না। 3-4 দিন আগে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল থেকে নতুন একটা সার্কুলার আসছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আইএফআরএস ম্যান্ডেটরি। অবভিয়াসলি তাদেরকে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হইতে হবে, টার্মটা মনে রাখেন, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। অন্যরা একটু নোট নিন, নিশ্চয়ই অনেকে জানেন, বাট যারা জানেন না এটা আমার বলা দায়িত্ব, বিকজ আপনি অডিটের এই টার্মগুলো দিয়ে দিলে পরে 3 মার্ক 4 মার্ক চলে যাবে। পাবলিক লিস্টেড পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। এটা ব্যাখ্যা করে দেই। পাবলিক ইন্টারেস্ট এন্টিটি মানে হচ্ছে ধরেন আমরা বুঝি যে লিস্টেড কোম্পানি, কিন্তু লিস্টেড কোম্পানির বাইরেও লিস্টিং এ নাই একটা কোম্পানি, সে যদি ব্যাংক লোন নেয়, ব্যাংকের টাকা কি কারোর নিজের টাকা? নিশ্চয়ই না। একটা ব্যাংকের পেইড আপ কত হয়? 2000 কোটি টাকা। ধরেন ইসলামী ব্যাংকে আমি ধরলাম 4000 বা 5000 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, বাট ইসলামী ব্যাংকে 1,00,000 কোটি টাকা হচ্ছে তাদের ডিপোজিট। তাহলে ডিপোজিটটা পাবলিক ইন্টারেস্ট, পাবলিকের মানি। পাবলিকের মানি দিয়ে একটা কোম্পানি লোন নিলেও ধরেন এখন সিঙ্গেল পার্টি এক্সপোজার হয়ে গেছে 400, 500, 600, 1000 কোটি টাকা। এখন একটা বিজনেস এন্টিটি একটা বড় ব্যাংক থেকে সিঙ্গেল পার্টি এক্সপোজার যেহেতু বেড়ে গেছে, তার পেইড আপের রেশিও অনুযায়ী বেড়ে গেছে, আপনারা জানেন নিশ্চয়ই ব্যাংকাররা। সো সিঙ্গেল পার্টি এক্সপোজার আপনি 500 কোটি টাকা লোন নিলেন এখন, বা 2000 কোটি টাকা লোন নিলেন, বা 1000 কোটি টাকা লোন নিলেন, 500 ধরেন 1000 কোটি ফান্ডেড নন ফান্ডেড 1000 নিলেন। 5টা কোম্পানি যদি 10টা কোম্পানি যদি 10,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে ব্যাংকের ওনারদের ইকুইটি 2000 কোটি টাকা বা 3000 কোটি টাকা। তাহলে এই টাকাটা যদি ওই 10টা গ্রুপ টাকাটা না দেয়, কার টাকা চলে যাবে? এটা চলে যাবে হচ্ছে ডিপোজিটের টাকা। ডিপোজিটেরা কিন্তু আপনার ডিসিশন মেকিংও নাই, বোর্ডে নেই, কোথাও নাই, কারণ ডিপোজিটের ডিরেক্টর করার ব্যাপারে কিন্তু এর আগে কথা আসছিল, এখনো ফাইনাল হয় নাই। সো ডিপোজিটাররা যেহেতু ইন্টারেস্ট প্রোটেক্টেড না, তখন এফআরসি বলতেছে যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি মানে যেসব কোম্পানি লিস্টেড না হলেও তাদের একটা সার্টেন লেভেলে, আমি এটা আপনাকে দিয়ে দিব যে কতর উপরে অ্যাসেট হলে, কত বেশি ব্যাংক লোন হলে, কত বেশি টার্নওভার হলে, অল আর কনসিডার অ্যাজ এ পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। মানে ব্যাংক থেকে টাকা নিলেই মোটামুটি আপনি 2-3 কোটি টাকা লোন নিলে আপনি পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হবেন। তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মানে আইএফআরএস কমপ্লাই করতে হবে। আগে ছিল যে আমরা লিস্টেড না, একটু ছাড়টা দিয়ে চলে যেতাম, বাট দেয়ার ইজ নো স্কোপ। হ্যাঁ, এটা ম্যাটেরিয়াল হবে। সো এই টার্মটাও দেখে নিলেন। এনিওয়ে, আর পাবলিক সেক্টর তো আমরা জানি মানে গভর্নমেন্ট এবং সেটা হচ্ছে ন্যাশনাল এন্ড গভর্নমেন্ট এজেন্সি। স্যার আইএফআরএস ফর এসএমই টা কি এই পাবলিক ইন্টারেস্ট এন্টিটির মধ্যে পড়ে গেছে স্যার? আচ্ছা, আমি সরি স্যার, আপনি ওইটা শেষ করার আগে অন্য জায়গায় চলে গেছে, আপনার কোশ্চেনটা করা ভালো হয়েছে। এবার আসেন যে এখন থাকেন যে লেটস সে একটা কোম্পানি, সে ধরেন তার টার্নওভার মাত্র বছরে 15 কোটি টাকা, ব্যাংক লোন নিছেও মনে করেন 15 বা 20 কোটি টাকা নিছে, এখন তারা তো থ্রেশহোল্ডে পড়ে গেছে। এখন তাদের জন্য দেখেন, যাদের টার্নওভার মাসে হচ্ছে বছরে হচ্ছে 15 কোটি টাকা, তাদের জন্য আইএফআরএস ফুল জানা একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, তাদের আইএফআরএস 16, 15 অ্যাপ্লাই করা খুব কঠিন। তাদের জন্য বলা হচ্ছে এসএমই থ্রেশহোল্ড, যে ধরেন লেটস সে 100 কোটি টাকার নিচে টার্নওভার, তারা এবং লিস্টেড যদি না হয়, লিস্টেড হলে তারা এসএমই থাকতেই পারবে না, লিস্টেড হলে তাদেরকে যেতেই হবে কিন্তু কোথায়? ফুল আইএফআরএস এ। বাট লিস্টেড না এবং টার্নওভারের থ্রেশহোল্ড লেটস সে 100 কোটি টাকার নিচে, তারা একটা শর্ট ভার্সন আইএফআরএস ইমপ্লিমেন্ট করতে পারে, এটাকে বলা হয় আইএফআরএস ফর এসএমই। সো এইটারও একটা তথ্য, একটা সিনপসিস প্রয়োজনে আপনাদেরকে দিয়ে দিব না, জাস্ট জানার জন্য। এই পেপার পাস করার জন্য যদি আইএফআরএস ফর এসএমই আসে কোনো কারণে, আপনি লিখবেন যে অ্যাজ এ অডিটর, অ্যাজ এ সিস্টেম অডিটর, আমরা জানি যে যারা এসএমই বিজনেস করে, যারা লিস্টেড না এবং এসএমই যাদের টার্নওভার কম, সেই সব কোম্পানিগুলো যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, ফুল সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তার জন্য কাম্বারসেন্ট হয়, কস্টলি হয়। সো সেই কারণে তাদের একটা স্মল সাইজ, একটা ইজি অ্যাডাপ্টেবল একটা আইএফআরএস আছে, যার নাম আইএফআরএস ফর এসএমই। সিম্পল, এইটুক লিখলে আপনি ফুল 4 মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এখন যেটা বলতেছিলাম যে পাবলিক সেক্টর, ন্যাশনাল এন্ড লোকাল গভর্নমেন্ট এজেন্সিজ, কমিশন ইটিসি, scope and objective are affected by the interest and requirement of থার্ড পার্টি অর্গানাইজেশন। এই জায়গাগুলো পাবলিক সেক্টর ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, কোয়ালিটি, এই যে আমি প্রোডাক্ট কোয়ালিটি অডিট, এই যে একটু আগে যেটা বলতেছিলাম, এইটার ভিতরে অটোমেটিক চলে আসছে। যেমন ধরেন বিএসটি এরও কিন্তু অডিট হয়। when conducting a product quality audit, reviewers examine the product and process used in creating the product. Audit assessment reassure কি করে? Consumer that the product are safe to use, have to tested for quality, have necessary certification, that এই যে এইখানেই কিন্তু ওই যে কোয়ালিটি, আমি যে বললাম না আপনাদের একটু আগে যে কোয়ালিটি সার্টিফিকেট গুলো আছে, ওখানে কিন্তু ওই যে কিউএমএস বলে বা আইএসও, ওখানে কিন্তু ওইটা থাকে, বিএসটি থাকে, এগুলো কিন্তু একটা অডিটের পার্ট। হ্যাঁ, তারপরে
ইনভেস্টিগেশন হয় অডিটের অনেক সময় পার্টিকুলারলি ইন্টারনাল অডিট টিমকে বললো যে ভাই একটা পার্টিকুলার ঘটনা ঘটছে ইনভেস্টিগেশন করে আসো ইনভেস্টিগেশন অডিট ট্রাই টু ডিটেক্ট ফ্রড ওয়েস্টেজ অফ রিসোর্সেস অ্যাবিউজ অফ অ্যাসেট illegal activities in the company's operation auditors might also look into irregularities with regard to fund uses by the company's personnel এটা হইতে পারে ইনফরমেশন সিস্টেম অডিট এই কথাটা আমি শুরুতে বলছিলাম এখন সিসা হ্যাঁ সিসা ইজ এ ভেরি পপুলার ডিগ্রি এটাকে বলে হচ্ছে সিস্টেম অডিট ইনফরমেশন সিস্টেম অডিট কোম্পানিজ দেখেন এখন কিন্তু ট্রানজাকশন হয় অনেক কিছু হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার হয়ে যাচ্ছে দেখেন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি এখনকার আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখনকার ট্রানজাকশন কি হয়েছে আপনার ব্লক চেইনে এলসি শুরু হয়েছে ব্লক চেইন কথাটা শুনছে তো না ব্লক চেইন এলসি করতেছে কি এসএসবি শুরু করছে ব্লক চেইন এলসিটা কিরকম ধরেন আগে এক সময় হতো আমরা ফিজিক্যালি টাকা নিয়ে ঘুরতাম এখন আমরা প্লাস্টিক মানি করে ফেলছি ক্রেডিট কার্ড এরপরে চায়নাতে তো অনেক আগে আমি চায়নাতে সেই গত 5-7 বছর ধরে দেখতেছি তারা ওই যে করে ওই যে তাদের যে উইচ্যাট আছে না উইচ্যাটে কিন্তু টাকা ভরা যায় কিউআর কোড দিয়ে তারা পেমেন্ট করে ফেলে সো এখন কিন্তু মানি ডিজিটাল হয়ে গেছে এলসি ট্রান্সমিশন হয়ে যাচ্ছে কিন্তু এই ব্লকচেইনের মাধ্যমে সো এখন এই জায়গায় ফ্রড ডিটেকশন করা ইজ ভেরি ডিফিকাল্ট ওই যে দেখেন বাংলাদেশ ব্যাংকের যে ক্রিপ্টোকারেন্সিটা কি এটার মধ্যে ইনক্লুড স্যার হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি আরেকটা ইন্টারেস্টিং ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে হচ্ছে অ্যাপ্রুভড না বাট জাস্ট তারপরেও বলি ক্রিপ্টোকারেন্সি যেটা ইন্টারেস্টিং টার্ম সেটা হচ্ছে লেটস সে রায়হান এবং কামাল সাহেব রায়হান কামাল সাহেব এই দুজনের ভিতরে ধরেন আমি বললাম আমি আছি বাংলাদেশে আপনি আছেন ইংল্যান্ডে আর একজন আছে অস্ট্রেলিয়ায় এখন অনলাইনে প্রচুর কাজ চলে না আমরা আউটসোর্সিং এর কাজ করি না এখন কোশ্চেন হচ্ছে যে আমি ফিজিক্যাল টাকা পাঠাবো কিভাবে তখন পয়েন্ট থাকবে যে আমার কাছে $100 মানে 1 পয়েন্ট সো রায়হান সাহেবের কাছে আছে 50 পয়েন্ট কামাল সাহেবের কাছে আছে 10 পয়েন্ট আমার কাছে আছে 50 পয়েন্ট সো এই পয়েন্টের ইন্টারএক্সচেঞ্জ আমি উনি এবং রায়হান সাহেব জানে আমাদের হচ্ছে পাসওয়ার্ড আমরা এই পাসওয়ার্ডের বলে আমরা কিন্তু পয়েন্ট নিয়ে নিব ওই পয়েন্ট আবার ব্যাংকে যেয়ে ভাঙায় টাকা নিতে হবে দিস ইজ কল্ড হচ্ছে ক্রিপ্টোকারেন্সিস মানে এটাকে বলা হচ্ছে এটাকে কি বলে এই পেপারলেস মানি হ্যাঁ কোডের মাধ্যমে হয় এবং এখানে খুবই কিন্তু এটাকে বলে হচ্ছে এনক্রিপ্টেড থাকে মানে এই তথ্যগুলো কিন্তু জানলে হ্যাকিং করা খুব সহজ এই কারণে বাংলাদেশে করতে পারেনি কারণ বাংলাদেশে অলরেডি যতটা ডিজিটাল ব্যাংকিং আসছে যেমন ধরেন আপনারা এখন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে একটা বড় কভারেজ আসতেছে থার্ড পার্টি দিচ্ছে এর বাইরে প্রচুর পরিমাণে ক্রেডিট কার্ডের অনলাইন ট্রানজাকশন হচ্ছে তারপরে এগুলো তো অলরেডি অনলাইন ব্যাংকিং খুব জনপ্রিয় হয়ে গেছে এরপরে ক্রিপ্টোকারেন্সিস এগুলো যদি আসা শুরু করে যদি ইনফ্রাস্ট্রাকচার না হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা ফ্রড তো দেখতে নিয়ে আপনারা কিভাবে হয়েছে সো আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার সহ অন্য জায়গাগুলো আরো স্ট্রং করার আগে এটা খুব রিস্কি এই জন্য আপাতত পারমিশন দেওয়া হয়নি বাট গ্লোবালি অনেক জায়গায় কিন্তু ক্রিপ্টোকারেন্সি আছে সো এই জন্য আপনাকে বলা হচ্ছে যে ইনফরমেশন অডিট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ সো দিস ইজ তারপরে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অডিট হচ্ছে আচ্ছা রিজনেবল অ্যাসুরেন্স এই কথাটা আমি আগেই বলে দিছি কেউ অ্যাবসুলেট অ্যাসুরেন্স কোনো কেউ দিতে পারে না দ্য অডিটর প্রোভাইডস এ হাই বাট নট অ্যাবসুলেট লেভেল অফ অ্যাসুরেন্স এক্সপ্রেস পজিটিভলি ইন দ্য অডিট রিপোর্ট অ্যাজ এ রিজনেবল অ্যাসুরেন্স দ্যাট দ্য ইনফরমেশন সাবজেক্ট টু অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ ফ্রি অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট মানে রিজনেবল অ্যাসুরেন্স দেয় ঠিক আছে এবং একটা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন নিয়ে নেয় ম্যানেজমেন্টের কাছে লিখিত নিয়ে নেয় ইনহারেন্ট লিমিটেশন আপনারা জানেন অডিটর কন্ডাক্ট অডিট এন্ড আদার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আন্ডার সার্টেন লিমিটেশন হুইচ আর কমনলি নোন অ্যাজ দ্য ইনহারেন্ট limitation of an audit. As a result of this limitation, auditor is expected to provide reasonable assurance, which is high level of assurance, reasonably high but not টাচিং দ্য লেভেল অফ অ্যাবসলিউটনেস আসলে রিজনেবলি হাই বলবো কিন্তু আমি বলতে পারবো না যে 100% অ্যাসিওরেন্স আপনার এখানে কোনো ফ্রড হয় নাই পারসুয়েসিভ এভিডেন্স ইনস্টেড অফ কনক্লুসিভ এভিডেন্স ক্যান বি আইদার ওয়ে কনক্লুসিভ দ্যাট ইজ সলিড এভিডেন্স আফটার নো ফার্দার প্রুফ অর ইনকোয়ারি ইজ রিকোয়ার্ড সার্টেন এভিডেন্স যেটা আমি বললাম কনক্লুসিভ হুইচ ইজ অডিটর গ্যাদার দ্যাট পারসুয়েট দ্য অডিটর ইনস্টেড অফ কনফার্মিং দ্য কমপ্লিটলি এটা অলরেডি আমরা ডিসকাস করেছি আচ্ছা ইউজিং স্যাম্পল টেকনিকের আমরা জানি যে আসলে মানে ফান্ডামেন্টাল কনসেপ্টের ভিতর আমরা বলছি স্যাম্পল টেকনিক কি থাকে সেটা হচ্ছে যে আমরা বলতেছি যে ইন স্যাম্পলিং অডিটর অ্যাপ্লাইজ অডিট প্রসিডিওর অনলি টু এ স্যাম্পল পোরশন অফ দ্য হোল পপুলেশন ইনস্টেড অফ দ্য চেকিং ইচ অফ দ্য এভরি এলিমেন্ট অফ দ্য পপুলেশন যেমন ধরেন 100% চেক না করে যদি 85% করে তাও স্যাম্পলিং বলে সো স্যাম্পলিং ইজ লেস দ্যান 100% কিভাবে করে প্র্যাকটিক্যাল এন্ড অর
legal limitation to obtain sufficient appropriateness or auditability, limitation applied for the force by the management, limitation to agreed upon the letter of engagement. Letter of engagement এ আপনার 100% চেক করার letter of engagement না থাকলে আপনি কেন করবেন? আপনার অডিট ফি আছে, আপনার লোক আছে। ট্রানজাকশন বিটুইন দ্য রিলেটেড পার্টিজ। আচ্ছা, রিলেটেড পার্টিজ হচ্ছে where one has the ability to control the exercise the significant influence. ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 24 আপনারা হচ্ছে কি যদিও এখানে চার্টার সেক্রেটারির কোর্স বাট কিছু কিছু জায়গায় যেহেতু অডিট করতেছেন এগুলো যখনই রিলেটেড পার্টি চলে আসবে তখন আপনারা মাথায় রাখবেন যে 24 নম্বর আইএস 24 এ ক্লিয়ারলি বলা আছে যে আপনারা কারা কারা রিলেটেড পার্টি। ধরেন এমডি শালা ইজ এ রিলেটেড পার্টি, এমডির ভাই ইজ এ রিলেটেড পার্টি। সো ইভেন আপনি এই রিলেটেড পার্টির সাথে ট্রানজাকশন করলে সতর্কতার সাথে দেখতে হবে এবং ক্লিয়ার করতে হবে যে আমার সেলের থেকে 1 লাখ টাকা সেল করা হয়েছে আমার এমডি শালার কাছে, 1 লাখ টাকা সেল করা হয়েছে এমডির একটা প্রোপ্রাইটারশিপ ফার্ম আছে, 2 লাখ টাকা সেল করা হয়েছে চেয়ারম্যানের কোনো একটা রিলেটিভের কাছে, এটাকে বলে রিলেটেড পার্টি। এই রিলেটেড পার্টি ট্রানজাকশনে ডিসক্লোজ করতে হয়, না হলে কিন্তু অডিটররা ফ্ল্যাগ রেজ করে যে এটা রিলেটেড পার্টি ডিসক্লোজার হয়নি। এটা বলা আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 24 এ, জাস্ট মাথায় রাখলে হবে, এর বেশি জানার দরকার নেই। অ্যাডভান্টেজ অফ অডিট, এটা আসলে আমরা জানি অডিট হেল্প টু ডিটেক্ট দ্য প্রিভেন্ট এরর এন্ড ফ্রড, এটা আমি থিওরিটিক্যালি আসতে পারে জন্য কভার করে রেখেছি। অডিট হেল্পস টু মেইনটেইন অ্যাকাউন্ট রেগুলারলি, হেল্পস গেট কম্পেনসেশন, হেল্পস টু অবটেইন লোন। ইভেন দেখেন অডিট কেন প্রয়োজন, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। সেটা হচ্ছে যত গার্মেন্টস কোম্পানি এক্সপোর্ট করে, হ্যাঁ, এক্সপোর্টের পরে একটা ক্যাশ ইনসেনটিভ পায়, আপনারা নিশ্চয়ই জানেন। জানেন এটা? জি স্যার। এই ক্যাশ ইনসেনটিভটা আবার সিএ ফার্ম অডিট করে দেয় যে আর প্রপারলি হয়েছে কিনা। ও অডিট রিপোর্ট ছাড়া কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ডটা তারা ছাড় করাতে পারে না। সো অনেক সময় অডিট কিন্তু পারপাসফুলি করাইতে হয় ফর এই জায়গায় করতে হয়। সো এই জন্য আমি এই জিনিসটা এনেছি। অডিট ফ্যাসিলিটিজ দ্য সেল অফ বিজনেস, অডিট হেল্পস টু অ্যাসেস ট্যাক্স, ট্যাক্সের তো আসলে আলটিমেটলি অডিটের মাধ্যমেই এটা করতে হয়। অডিট ফ্যাসিলিটিজ টু কম্পেয়ার করতে সুবিধা হয়। সেটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট প্রুফ, অডিট করাতে গেলে আপনি অডিট করাতে গেলে আপনার আসলে ডকুমেন্টেশন ক্লিয়ার হয়। অডিট হেল্পস টু অ্যাডজাস্ট অ্যাকাউন্ট অফ ডিসিজড পার্টনার, যদি কোনো পার্টনার মারা যায় তার অ্যাকাউন্টটা ক্লোজ করে। অডিট হেল্পস টু প্রিপেয়ার ফিউচার প্ল্যান, ইনক্রিজ গুডউইল। আপনি ধরেন আপনার ফার্ম কি হুদাবাসী দিয়ে অডিট করায়, রমন দিয়ে অডিট করে, এটার উপর কিন্তু আপনার গুডউইল ডিপেন্ড করে। তো আপনি কোন ফার্ম থেকে অডিট করেন এর উপরেও কিন্তু ডিপেন্ড করে, তাই না? স্বাভাবিকভাবে 10টা কোম্পানি যদি লিস্টিং যদি অ্যাপ্লাই করে, কোনো কোম্পানি যদি রহমান দিয়ে অডিট করে তাহলে বুঝতে হবে যে দে হ্যাভ দ্য কারেজ, এবং ধরে নেওয়া হয় যে তারা হচ্ছে কম্পারেটিভলি সাহস আছে এবং এখানে ফ্রড থাকার সম্ভাবনা কম। এই যে ফার্মের সাথে কিন্তু কে কোন সফটওয়্যার ইউজ করে এটা কিন্তু একটা যে কোম্পানি এসিপি ইউজ করে, যে কোম্পানি ওরাকল ইউজ করে, তাদের যে কোম্পানি মনে করেন টালি খাতায় এখনো অ্যাকাউন্টস লেখে অথবা সফটওয়্যার ইউজ করে টালি, তাদের ক্ষেত্রে সুনাম তো ডিফারেন্ট হয়, এটা খুব স্বাভাবিক, তাই না? সো ইটস ডিপেন্ড অন। তারপরে আমরা পরের ইয়েতে একদম শেষের দিকে, আজকে ক্লাসের শেষের দিকে আসছি। ডিফারেন্স বিটুইন অডিট এন্ড ইনভেস্টিগেশন, এটা আমরা জানি যে ইনভেস্টিগেশন ইজ এ অ্যাক্ট অফ ডিটেইল এক্সামিনেশন অফ দ্য অ্যাক্টিভিটিজ সো as to achieve certain objective. Special investigation means to suspected places, আর অডিট তো আমরা রেগুলার অডিট জানি, আর ইনভেস্টিগেশন মানে স্পেসিফিক সাসপেক্টেড। Purpose of audit and investigation আমরা জানি, on behalf audit is carried out on behalf of the proprietor of the business, এবং স্কোপ থাকে হচ্ছে audit includes only an examination of the accounts of the business, where an investigation cover not only examination of the accounts but also inquiry of the relevant matters connected with the purpose in which undertaken. মানে অডিটের থেকে ইনভেস্টিগেশন আরো স্পেসিফিক, আরো বেশি আপনার ডিটেইলে হয় এবং আরো বেশি ডিটেইলে কাজ করতে হয়। ইউজ টেকনিক, অডিটে আমরা স্যাম্পলিং করি, মানে এটা করতেই হয়, কিন্তু আমরা কিন্তু ইনভেস্টিগেশনে স্যাম্পলিং অনেক সময় নাও 100% করা লাগতে পারে। ইনভেস্টিগেশন ইজ নট এ স্ট্যাটুটরি অব্লিগেশন, কিন্তু অডিট অব্লিগেশন। কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যারা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রেশন প্রাপ্ত, তাদের প্রত্যেককেই কিন্তু অডিটেড রিপোর্ট ছাড়া আরজিসি রিটার্ন সাবমিট করা যায় না, এনবিআর রিটার্ন সাবমিট করা যায় না। সো এটা মাস্ট। এক্সামিনেশন অফ পলিসিস, আমরা জানি যে আসলে পলিসিটা অডিটের কিন্তু অন্যতম কাজ, টু এক্সামিন দ্য পলিসিস অফ দ্য কোম্পানি। সো এইখানে আমরা যদি বলি ইন অডিট অ্যান অডিটর হ্যাজ টু see whether the method of valuation and other accounting policies have been consistently followed or not, and he has to ensure that all disclosure have been properly made in the financial statement, while
and investigation is not all bound to account convention, policies or disclosure requirement. ইনভেস্টিগেশন আসলে পার্টিকুলার একটা ঘটনা ঘটছে, সেটার বেসিসে আপনাকে বললো যে ভাই দেখে আসো যে আমার অমুক জায়গা দিয়ে অমুক ক্যাশ পয়েন্ট থেকে 2 লাখ টাকা চুরি হয়েছে কিনা, অমুক ক্যাশ পয়েন্টে র মেটেরিয়াল শর্ট পড়ছে কিনা, অমুক জায়গায় কোনো ঝামেলা হয়েছে কিনা। দিস ইজ এ পার্টিকুলার অবজেক্টিভ বেস ইনভেস্টিগেশন। অডিট ইজ এ স্ট্যাটুটরি অডিট ফর দ্য স্ট্যাটুটরি অডিট, কস্ট অডিট ফর দ্য কয়েকটা সেক্টরে কস্ট অডিট আছে, ম্যানেজমেন্ট অডিট ফর দ্য ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টের জিনিস দেখা, কমপ্লায়েন্স অডিট কোম্পানি সেক্রেটারিয়াল যে অডিট গুলো আমরা করি সেটা তো আসলে আরজিসি সরি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী করা, আপনার চেক লিস্ট অলরেডি আপনাদের হাতে আছে, সেটা হচ্ছে যে লিস্টেড কোম্পানিগুলোর এই কমপ্লায়েন্স অডিটটা করতে হয়। সো দিস আর দ্য অল দ্য অডিট কভার করছি। এটা আমি জেনারেল অডিট বললাম। আগামী ক্লাসে আমরা কিন্তু একদম ম্যানেজমেন্ট অডিট এবং সিস্টেম অডিটের উপরে ডিটেইল যাব। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের হয়তো আরো কয়েক মিনিট সময় আছে, 3-4 মিনিট সময় আছে। কোনো কোশ্চেন আছে? স্যার অডিট এবং অ্যাসুরেন্স এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, অ্যাসুরেন্স হচ্ছে মানে অডিট তো আসলে মানে কি, অডিট সার্ভিসটা হচ্ছে স্ট্যাটুটরি না, অডিটে কিন্তু রিজনেবল অ্যাসুরেন্স দেয়, মানে এটা কিন্তু অ্যাবসলিউট অ্যাসুরেন্স কখনোই দিতে পারে না, কারণ স্যাম্পল বেসিস করে। আর অ্যাসুরেন্স মানে হচ্ছে যে আপনি যদি কাজ নেন যে আপনি 100% চেক করে অ্যাসিওর করে দিবেন, কনফার্ম করে দিবেন, দ্যাট ইজ কল্ড অ্যাসুরেন্স সার্ভিস। সো অডিট সার্ভিস, অ্যাসুরেন্স সার্ভিস ইজ ডিফারেন্ট। ওকে, আর কোনো কোশ্চেন? যারা কথা বলেন নাই আজকে, 2-1 জন যদি চট করে বলতেন, কারণ সবার সাথে যারা কথা হয়েছে তাদের সাথে বেশি বেশি কথা হয়েছে। এখন প্রায় 26-27 জন আসছে, আমি জানি না শুরু থেকে সবাই ছিলেন কিনা। আমি চেষ্টা করেছি কিন্তু খুব ফাস্ট টেনে যাওয়া, কিন্তু আপনাদেরকে কোনো জায়গায় ইনফরমেশন গ্যাপ রাখার চেষ্টা করিনি, আমি চেষ্টা করেছি রিলেভেন্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। সো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। এখানে কিন্তু কোনো আমি কিন্তু যখন যেখানে পড়াই আমি কিন্তু ওই জিনিসটা চিন্তা করি না যে আমি বেশি জানি, আমি কম জানি, কে কম জানে। ইজ অল আর কো লার্নার, আমরা কো পার্টিসিপেন্ট, এটা আমার স্টাইল। আমি অলরেডি ধরেন সার্টেন লেভেল 17-18 বছর কর্পোরেটে কাজ করার পরেও একই অ্যাটিটিউড আছে। আই হোপ যে আরো 15 বছর পর আলাদা যদি বাঁচায় রাখি, এই অ্যাটিটিউডই ফিল করে যাব যে আসলে চাই যে ইন্টারেক্টের মাধ্যমে, কারণ আমি কিন্তু সব জানি তা না, হ্যাঁ আমারও জানার লিমিটেশন থাকতে পারে, বাট অ্যাটলিস্ট আমি যেটা জানি সেটা বললাম, আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি কোনো পয়েন্ট না জানি, সো আই হ্যাভ এভরি চান্স টু, এটার আরো একটা ভালো জিনিস যে আমি খুঁজে এনে আপনাদের বললে তো আমার নলেজটা এনরিচ হবে। সো দেয়ার ইজ নো হেজিটেট, যদি কোনো স্পেসিফিক অ্যান্সার না দিতে পারি, খুঁজে এনে পরের ক্লাসে বলবো, আমার নলেজটা বেড়ে যাবে। সো ইট ইজ দেয়ার ইজ নো লুজ উইন, ইজ উইন উইন। হ্যাঁ, সো যদি কোনো কোশ্চেন না থাকে আজকে শেষ করি, 10টা প্রায় বেজে গেছে। থ্যাংকস ফর ইউর পেশেন্স হিয়ারিং। অনেক কষ্ট করে 2 ঘন্টা সময় থাকলেন। সো 2 ঘন্টা কেমনে গেছে বুঝিনি, আমি কিন্তু গল্প করে দেখে, তাই না? আসলে আমার লাইফে স্যার এরকম চমৎকার ক্লাস, মানে 2 ঘন্টা এরকম সারাদিন অফিস করে আসার পরে স্যার এখনো ড্রেস চেঞ্জ করতে পারি না পুরোপুরি, এত সুন্দরভাবে 2 ঘন্টা কেটে গেছে, চিন্তাও করতে পারতেছি না স্যার। চমৎকার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ আপনাকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান। স্যার কামাল ভাইয়ের সাথে আমিও একমত যে আমাদের মানে এতদিন পরে আমরা মানে একটু মানে উজ্জীবিত হয়েছি আর কি ক্লাস করে। থ্যাংক ইউ সো মাচ স্যার। We are agree all together, sir. ইনশাআল্লাহ। এবং আমি বললাম না, আসলে হচ্ছে কি আমি তো একটু সময় কম পেতাম। যাই হোক, এটা নেভার ইজ মানে যেটা বলে লেটার ইজ বেটার দ্যান নেভার, অ্যাটলিস্ট তো দেখা টাকা হইলো আর কি, এটা থাকবে আর কি। সো আর আপনারা একটা জিনিস আমাকে আরেকটা সাজেশন দিয়েন, যেহেতু ওই মেম্বারদের এবং স্টুডেন্ট এবং এদের জন্য আমরা কিন্তু সিপিটি না, এটা বলে হচ্ছে ওয়ার্কশপ করতে পারি। কোনো পার্টিকুলার বিষয় বা পার্টিকুলার কোনো ট্রেনারকে যদি আনার প্রয়োজন হয় যে কোনো বিষয়, তাহলে আপনি চাইলেন যে এটার উপর ডিপ নলেজ দিবেন, আপনি কিন্তু ফ্রি অফ কস্ট এটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো, পরীক্ষার আগেই পারবো। সো পরীক্ষার হেল্প হইলো যদি ফিল করেন যে কোনো সাবজেক্টে, ধরেন আমি যেটা পড়াচ্ছি এর বাইরে আরো অনেক সাবজেক্ট আছে, স্যার এটা সম্পর্কে আর একটু বেটার জানতে চাই, একটা টপিকস বানায় আপনি একটা 3 ঘন্টার ওয়ার্কশপ করেন, একটা ভালো বা একটা রিসোর্স পারসন যে অমুক আরো ভালো জানে আমি জানি, ওনাকে একটু অ্যাকোমোডেট করেন। আমি আই হোপ দ্যাট আই ক্যান ডু দ্যাট ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ।